আজকে যেটা আমরা পড়বো যে দ্বিতীয় নাম্বার লেকচার পড়বো যে কমিউনিকেশন কনসেপ্টটা একটু স্টাডি করার ট্রাই করব। তো কমিউনিকেশন বলতেই বোঝাচ্ছে যে আমরা যে স্ট্যান্ডার্ড রিসিভারের মধ্যে যে কমিউনিকেট করি এই প্রসেসটা, এখানে যে স্ট্যান্ডার্ড রিসিভারের কাছে যে ডাটাগুলো পাঠায় এই পাঠানোর ক্ষেত্রে কিভাবে ডাটাগুলো পাঠায় এর অনেকগুলো প্রসিডিউর আছে। এই জিনিসগুলো আমরা হালকা পাতলা স্টাডি করার ট্রাই করব এই ধাপে। হ্যাঁ, এই কমিউনিকেশনের অনেক পার্ট আপনারা আগের কোনো টপিকসে অথবা আগের কোনো সাবজেক্টে পড়ে আসছেন, সেগুলোই মোটামুটি হালকা পাতলা করে আমরা একটু রিভিশন দিব। ওকে, তো আপনাদের সিলেবাসে প্যারালাল ডিস্ট্রিবিউটেড প্রসেসিং এর একটা কমিউনিকেশন অংশ আছে। এই কমিউনিকেশন অংশ একটু আমি বিভিন্ন জায়গা থেকে সার্চ করে করে একটা স্লাইড বানাইছি। ওকে, তো এটা আজকে স্টাডি করার ট্রাই করবো। তো কমিউনিকেশন বলতে সচরাচর বোঝাচ্ছে যে স্ট্যান্ডার্ড রিসিভারের মধ্যে যে ডাটা ট্রান্সফার করার পর তাদের মধ্যে যে কমিউনিকেট হয় এই প্রসেসটা হচ্ছে কমিউনিকেশন প্রসেস। ওকে, তো স্ট্যান্ডার্ড রিসিভারের মধ্যে কি পাঠায়? স্ট্যান্ডার্ড রিসিভারের কাছে কিন্তু মূলত ডাটাই পাঠায়। তো এই যে ডাটাগুলো যায় সেটা কমিউনিকেশন পাথের মাধ্যমেই যাক অথবা সেখানে কোনো পাথ নাই থাক, এটা হচ্ছে ফিজিক্যাল পাথ আর একটা ফিজিক্যাল পাথ না। তো মনে করেন ফিজিক্যাল পাথের মধ্যে দিয়ে যে ডাটাগুলো যায় সেই ডাটাগুলো আসলে কিভাবে যায়, কোন প্রসেসে যায়, কোনো টেকনিক আছে কিনা, এগুলো একটু স্টাডি করার ট্রাই করব। ওকে, এখন যাই কমিউনিকেশন যে করে স্ট্যান্ডার্ড রিসিভার, এটা দুটো পার্টে করে থাকে। একটা হচ্ছে সিনক্রোনাস কমিউনিকেশন আর একটা হচ্ছে এসিনক্রোনাস কমিউনিকেশন। মোটামুটি এই সম্বন্ধে আমাদের ধারণা আছে। তো প্রথম পার্টে আমরা দেখব যে সিনক্রোনাস কমিউনিকেশনটা কি। বলে দিচ্ছে এখানে সিনক্রোনাস কমিউনিকেশন হচ্ছে এটা হচ্ছে একটা ফুল ডুপ্লেক্স মোডে কাজ করে। কি? ফুল ডুপ্লেক্স মোডে। এবং এই যে স্ট্যান্ডার্ড থেকে রিসিভারের মধ্যে যে ডাটাগুলো যায় এগুলো ফুল ডুপ্লেক্স মোডে কাজ করে, মানে একসাথে স্ট্যান্ডার্ড রিসিভার দুজনেই কমিউনিকেট করতে পারে। যেরকম আমরা যখন মোবাইল ফোনে কথা বলি এটা ফুল ডুপ্লেক্স মোডের একটা এক্সাম্পল হতে পারে। ক্লিয়ার? আচ্ছা, তো এখানে যে ডাটাগুলো ট্রান্সফার হয় এসিনক্রোনাস কমিউনিকেশন মধ্য দিয়ে ডাটাগুলো ট্রান্সফার হয়। বলে দিচ্ছে এই ডাটাগুলো ট্রান্সফার হয় এখানে ব্লক অথবা ফ্রেম আকারে। এখন ব্লক এবং ফ্রেম আকারে তো ডাটাগুলো ট্রান্সফার হয়, কিভাবে হয় এটা একটু দেখবো। সিনক্রোনাস কমিউনিকেশন ট্রান্সমিশনে যখন সেন্ডার রিসিভারের কাছে ডাটা পাঠায়, ডাটা বলতে কি? ডাটা বলতে হিউজ পরিমাণ 0101 এর সমষ্টি। মনে করেন আমি এমন একটা ডাটা দিলাম, মেশিন সেটাকে কনভার্ট করে 0101 এ বানাইলো, এরকম 100টা 0101 আছে। সেন্ডার কি করে? 100টা 0101 রিসিভারের কাছে পাঠাই দেয় না। সেন্ডার কি করে? সেন্ডার প্রথমে এটাকে বিট ওয়াইজ ভাগ করে, মানে এটাকে ফ্রেম বানায়, এটাকে ব্লকে ভাগ করে। এই 100টা ডাটা সেটকে সে সুন্দরভাবে 8 বিট 8 বিট ব্লকে ভাগ করে। কয় বিট? 8 বিট 8 বিট ব্লকে ভাগ করে। তখন সেই এই ব্লকগুলোকে, ওই 100টা ডাটা এই ব্লকগুলোতে থাকে, এই ব্লকগুলোই সেন্ডার রিসিভারের কাছে পাঠায়। আমরা এই যে কমিউনিকেশন এই পাথের মধ্যে দেখতে পাচ্ছি যে সেন্ডার যখন এই যে ডাটাগুলোকে পাঠাচ্ছে এগুলো কিন্তু একটা ব্লক 8 বিটের ব্লক করে করে ডাটাগুলো পাঠাচ্ছে। কিন্তু এদের মধ্যে এই যে দুইটা ব্লক এখানে লাইন দিয়ে ইন্ডিকেট করা আছে, কিন্তু দুইটা ব্লকের মাঝখানে কোনো ধরনের কিন্তু স্পেস এগুলো থাকে না, ফুল। তারা জাস্ট খালি 8 বিটের ব্লক বানাবে, রিসিভার ওই ব্লকগুলোই রিসিভ করে করে বলতে পারে যে এই ডাটা সেট রিসিভার সেন্ডার যে আমাকে ডাটা সেটটা দিল এটা হচ্ছে এই। তাহলে সিনক্রোনাস কমিউনিকেশন সিস্টেমে স্ট্যান্ডার্ড যখন ডাটাগুলো পাঠায় এই ডাটাগুলো 8 বিট করে পাঠায়, মানে হচ্ছে 1 বাইট গুলো ডাটাগুলো পাঠায়। এবং এই সিনক্রোনাস কমিউনিকেশন সিস্টেম ফুল ডুপ্লেক্স মোডে কাজ করে, মানে স্ট্যান্ডার্ড রিসিভার একসাথে সাইমultaneously ভাবে কাজ করতে পারে, একসাথে সব কাজগুলো করতে পারে। এরা যে ডাটাগুলো পাঠায়, ডাটাগুলো পাঠার মধ্যে প্রতিটা বিট প্রতিটা যে ব্লক বা ফ্রেমে ভাগ করে এদের মধ্যে কোনো ধরনের স্পেস থাকে না, ব্লকের মাঝখানে স্পেস থাকে না। এই জন্য ডাটাগুলো দ্রুত সেন্ড হয় এবং টাইম কনজিউম হয়। ওকে, এই হচ্ছে মোটামুটি আমার সিনক্রোনাস কমিউনিকেশন। তো আমরা বুঝলাম যে সিনক্রোনাস কমিউনিকেশন ফুল ডুপ্লেক্স মোডে কাজ করে। এখানে ডাটাগুলো যখন সেন্ড হয় সেন্ডার থেকে রিসিভারের মধ্যে ফুল ডাটা সেটটাকে এই 8 বিটের ব্লকে ভাগ করে নেয়, ফুল ডাটা সেটকে 8 বিট ব্লক করে করে ভাগ করে। এই ব্লকটাকে আমরা আবার ফ্রেমও বলতে পারি। ওকে, ভাগ করার পর সেন্ডার যখন ডাটাগুলো রিসিভার যখন রিসিভ করে ওই ব্লকগুলোকে সে রিসিভ করে ফুল ডাটা সেটকে আগের মতো রূপে, দেন সে বুঝতে পারে সেন্ডার যে ডাটাটা পাঠাইছে সেই ডাটাটা হচ্ছে এই। কিন্তু এতে যে ব্লকগুলো তৈরি হয় ব্লকগুলোর মাঝখানে কোনো ধরনের ফাঁকা স্থান থাকে না বলে এই ডাটা সেটটা অনেক দ্রুত সেন্ড করতে পারে, কোনো ধরনের টাইম লসের ব্যাপার থাকে না। সচরাচর ডাটা লস একটু হয় কিন্তু অত বেশি এখানে লক্ষ্য করা যায় না। তো এই হচ্ছে সিনক্রোনাস কমিউনিকেশন। ক্লিয়ার? এখন যদি
আমরা এই যে সিনক্রোনাস কমিউনিকেশন, আমরা যে রুম চ্যাট মানে চ্যাট রুম বা ভিডিও কনফারেন্স হয়, এই সকল ধরনের কমিউনিকেশন গুলো সিনক্রোনাস কমিউনিকেশনে হয়ে থাকে। যদি আমরা এসিনক্রোনাস কমিউনিকেশনের দিকে যাই, এসিনক্রোনাস কমিউনিকেশনে এটা হাফ ডুপ্লেক্স মোডে কাজ করে। হাফ ডুপ্লেক্স মানে যদি আমি সেন্ডার যখন ডাটা পাঠাবে রিসিভারের কাছে, রিসিভার একই সময়ে সেই ডাটাটা আবার নতুন অন্য কোনো ডাটা সেন্ডারের কাছে পাঠাতে পারবে না। সেন্ডার যখন ডাটা পাঠাবে, রিসিভার সেই ডাটাটা গ্রহণ করবে, দেন রিসিভার অন্য কোনো ডাটা সেন্ডারের কাছে পাঠাতে পারে। এটা হচ্ছে হাফ ডুপ্লেক্স মোড। কিন্তু ফুল ডুপ্লেক্স মোডে কি হয়, সাইমালটেনিয়াসলি ভাবে সব কাজগুলো একসাথে করতে পারে, মানে কনকারেন্টলি ভাবে তারা করতে পারে। এটা হচ্ছে সিনক্রোনাস কমিউনিকেশন। হ্যাঁ বলেন। আর একবার একটু বলবেন সিনক্রোনাস ট্রান্সমিশন। আচ্ছা, এসিনক্রোনাস ট্রান্সমিশন এখনো কিছুই বলি নাই, খালি আমি হাফ ডুপ্লেক্স মোডটা বুঝাচ্ছি যে হাফ ডুপ্লেক্স মোডটা কোন। হাফ ডুপ্লেক্স মোড হচ্ছে সেটা, মনে করেন যে সেন্ডার রিসিভারের কাছে একটা ডাটা পাঠাইলো, কিন্তু রিসিভার সেই ডাটাটা গ্রহণ না করা পর্যন্ত আবার সেন্ডারের কাছে রিসিভার কোনো একটা ডাটা পাঠালে এটা পারবে না। পারবে কখন, সেন্ডার যদি রিসিভারের কাছে কোনো ডাটা পাঠায়, রিসিভার সেই ডাটাটা রিসিভ করবে, করার পর আবার ও পাঠাতে পারবে। কিন্তু একসাথে কনকারেন্টলি ভাবে এই দুটা সেন্ডার সেন্ড রিসিভার সেন্ড এই কাজটা করতে পারবে না। একজন আগে রিসিভ করবে দেন পাঠাবে। এটা হচ্ছে হাফ ডুপ্লেক্স মোড। তো আমাদের এই সিনক্রোনাস ট্রান্সমিশন সিস্টেমটা হাফ ডুপ্লেক্স মোডে কাজ করে। কিন্তু এখানে যখন ডাটাগুলো পাঠায়, কমিউনিকেশন পাথের মধ্য দিয়ে যখন ডাটা যায় সেন্ডারের মধ্য দিয়ে, তখন কি করে, এ ব্লকে ভাগ করে। সিনক্রোনাস কমিউনিকেশন কি করছিল, 8 বিট ব্লকে ভাগ করছিল, কিন্তু এসিনক্রোনাস কমিউনিকেশন এটা 10 বিট ব্লকে ভাগ করে। মানে আমাদের যে ব্লকে ব্লকে যে ভাগ করে, প্রতিটা ব্লকে মানে ভ্যালু হচ্ছে 10 বিট। এখানে 10টা বিট এভাবে ভাগ করে, 10 বিট মিলে একটা বাইট গঠন হয়। ওই এক বাইট ডাটা হচ্ছে আমাদের সিনক্রোনাস কমিউনিকেশনে এই ফ্রেমটা পাঠায়। এভাবে অসংখ্য ফ্রেম থাকে, রিসিভার এই ফ্রেমগুলো গ্রহণ করে। কিন্তু এই যে ব্লকগুলো যে বানায়, 8 বিট থাকে মূল ডাটা, 8 বিট থাকে মূল ডাটা। কিন্তু রিসিভার যখন এটা রিসিভ করবে, তখন একে তো চিনতে হবে যে এটা ব্লক না প্যাকেজ, সেন্ডার যে আমাকে পাঠাইলো। এই জন্য স্টপ বিট হিসেবে ওর সামনে 1 এবং স্টার্টিং বিট হিসেবে ওর সামনে ওই ডাটা সেটের সামনে 0 দিয়ে দিতে হয়। দেন টোটাল 10 বিট কভার হয়। তখন এই ব্লকটা সে পাঠায়। রিসিভার যখন চেক করে দেখে যে এই স্টপ বিট আর স্টার্ট বিট আছে কিনা, ও যদি এভাবে পায়, তখন ও বুঝে নেয় এটা হচ্ছে একটা 10 বিটের একটা ব্লক, এবং গণনা করে বুঝে যে এখানে 10টা বিট আছে এবং স্টপ বিট আছে 1, স্টার্ট বিট আছে 0। তখন সে বুঝে যে আসলে এটা হচ্ছে ফুল একটা ব্লক। তখন সে পরবর্তীতে সব ব্লকগুলো ভাবে রিসিভ করে, যে ডাটা সেটটা সেন্ডার পাঠিয়েছে ওটা সে পেয়ে যায়। এভাবে হচ্ছে এসিনক্রোনাস কমিউনিকেশন কাজ করে। যখন এসিনক্রোনাস কমিউনিকেশনে ব্লক তৈরি হয়, দেখেন এই যে দুইটা ব্লক এখানে তৈরি হয়েছে, এই ব্লকগুলোর মাঝখানে দেখেন এখানে কিন্তু ফাঁকা জায়গা একটা দেখা যাচ্ছে। এটা সিনক্রোনাস এবং এসিনক্রোনাস ট্রান্সমিশনের মধ্যে বড় পার্থক্য, যে এখানে দুই ডাটা সেটের মধ্যে একটা ব্লক গ্যাপ থাকে। এই গ্যাপ থাকার কারণে ডাটা লস হওয়ার অথবা টাইম বেশি সময় নেয়। ওকে, তাহলে সিনক্রোনাস কমিউনিকেশনে দ্রুত ডাটা ট্রান্সফার হয়, এসিনক্রোনাস কমিউনিকেশনে তার থেকে একটু কম ডাটা ট্রান্সফার হয়। এখানে যে ওখানে 8 বিটের ব্লক পাঠায়, এখানে 10 বিটের ব্লক পাঠায়। 10 বিট ব্লকের মধ্যে প্রথম বিটটা হচ্ছে স্টপ বিট, শেষ বিটটা হচ্ছে স্টার্ট বিট। এখানে গ্যাপ থাকার দরুন এখানে ডাটা ট্রান্সফার যখন করবে টাইম অনেক বেশি লাগে, আর সিনক্রোনাস কমিউনিকেশনের টাইম অনেক কম লাগে। এটা হচ্ছে এসিনক্রোনাস ট্রান্সমিশন বা কমিউনিকেশনের মূল সিস্টেম। সিনক্রোনাস কমিউনিকেশন ফুল ডুপ্লেক্স মোডে কাজ করে, আর এসিনক্রোনাস কমিউনিকেশন হাফ ডুপ্লেক্স মোডে কাজ করে। এতক্ষণ যা বললাম এগুলো হচ্ছে তাদের পার্থক্য। ওকে, তো আপনারা স্যার এটা কি রেকর্ড করা হচ্ছে স্যার? হ্যাঁ, রেকর্ড করা হচ্ছে। তো এই হচ্ছে সিনক্রোনাস কমিউনিকেশন, আর এই হচ্ছে এসিনক্রোনাস কমিউনিকেশন। আর মাঝখানে যেগুলো বললাম এগুলো সব মোটামুটি পার্থক্য। ক্লিয়ার? তাহলে মোটামুটি আমাদের মধ্যে ধারণা হয়েছে যে সিনক্রোনাস কমিউনিকেশনে 8 বিট করে ডাটা পাঠায়, মাঝে কোনো গ্যাপ থাকে না, কিন্তু এসিনক্রোনাস কমিউনিকেশনে 10 বিট করে ডাটা পাঠায়, মাঝে একটা গ্যাপ থাকে। ক্লিয়ার? এই হচ্ছে মোটামুটি তাদের ডাটা সেন্ডার থেকে রিসিভারের কাছে যখন যায়, এটা তাদের ডাটাগুলো কিভাবে যায়, এটা তার প্রসেস। ক্লিয়ার? ওকে, দেন এখানে ডিফারেন্সটা আমি দেখাইছি, ডিফারেন্সটা আমি মুখে মুখে বলে দিলাম। ওকে, আপনাদের এগুলো এই ডিফারেন্সটা এগুলো না পড়লেই হবে, এখান থেকেই ডিফারেন্সটা বের করে নিতে পারবেন। ক্লিয়ার? আপনাদের যখন আপনাদের ফাইনাল পরীক্ষা হবে, ফাইনাল পরীক্ষায় তো আপনারা আর এগুলো মুখস্থ করার কোনো মানে হয় না। জাস্ট একটু ধারণা রাখবেন যে সিনক্রোনাস কমিউনিকেশনটা আসলে কি, ডাটাটা কিভাবে ট্রান্সফার করে,
সেটা কি হাফ ডুপ্লেক্স মোডে কাজ করে না ফুল ডুপ্লেক্স মোডে কাজ করে? আমি ভাইভাতে এগুলাই ধরবো, আর আপনারা খাতায় তো লিখবেন দেখে দেখে, তাই না? কিন্তু ভাইবার জন্য প্রতিটা জিনিস সুন্দর করে একটু বুঝে বুঝে পড়বেন। ওকে, এটা তো মুখস্থ করার কিছু নেই। তাহলে এখন বলেন তো একজন যে সিনক্রোনাস কমিউনিকেশন আর এসিনক্রোনাস কমিউনিকেশন দুই জিনিসটা একজন দুই লাইনে বলেন তো আমাকে, ডিসক্রাইব করেন যে কোনো একজন। স্যার, সিনক্রোনাস কমিউনিকেশনটা মূলত টোটাল ডাটাগুলোকে একটা ফ্রেমের মধ্য দিয়ে ট্রান্সফার করে, আর সিনক্রোনাস কমিউনিকেশনে মূলত 8 বিট নিয়ে কাজ করে। এখানে কোনো স্টার্ট বিট এবং স্টপ বিট নেই। অপরদিকে অ্যাসিনক্রোনাস কমিউনিকেশনের ক্ষেত্রে বা ট্রান্সমিশনের ক্ষেত্রে এটা আপনার 10 বিট নিয়ে কাজ করে, এক্সট্রা 2টা বিট থাকে, একটা হচ্ছে স্টার্ট বিট, স্টপ বিট। আর অ্যাসিনক্রোনাসটা মূলত একটু ধীরগতি সম্পূর্ণ, সিনক্রোনাসের তুলনায় তুলনামূলকভাবে একটু সময় বেশি লাগবে। এটা আর সিনক্রোনাস হচ্ছে ফুল ডুপ্লেক্স, এটা হাফ ডুপ্লেক্স মোডে কাজ করে। জি, সিনক্রোনাস আচ্ছা। হচ্ছে ফুল ডুপ্লেক্স আর এটা হচ্ছে হাফ আচ্ছা, ডুপ্লেক্স। আরেকটা আপনাকে কোশ্চেন করি, আপনি বললেন যে ডাটা সেটটা ফ্রেম করে পাঠায়, এই কি ফ্রেম একটা বানায় না অসংখ্য বানায়? সরি স্যার, বুঝতে পারিনি, আবার মানে কোশ্চেন। মনে করেন আমি আপনার বিট আছে 80টা, মানে একটা হ্যাঁ। ডাটা দিলাম, ও কম্পিউটার সিস্টেম ওটাকে কনভার্ট করে 80 বিটে কনভার্ট করলো, তাহলে আমার ফ্রেম কয়টা তৈরি হবে? অ্যাসিনক্রোনাসের ক্ষেত্রে হবে স্যার 10টা, অ্যাসিনক্রোনাসের ক্ষেত্রে হবে 8টা, হবে। আর আর এখানে হবে 10টা। জি এই তো গুড। মানে ও যতগুলো ডাটা সেট আছে সব ডাটা সেট গুলোকে এভাবে 8 বিট করে ফ্রেম বানায়, ওই 8 বিট মিলেই ফ্রেম তৈরি হয়। ক্লিয়ার? জি জি। গুড। তাহলে আমাদের পার্থক্যটা আমরা জেনে ফেললাম। এখন একটু মডেল দেখি। এই যে এই মডেল টোটাল এগুলা বেশি ইম্পর্টেন্ট না, জাস্ট এমনি হালকা পাতলা ধারণা রাখলে হবে যে আমরা যে ডিস্ট্রিবিউটেড প্রসেসিং সিস্টেম গুলো বানাই এদের একটা স্ট্যান্ডার্ড মডেল কাজ করে। এই মডেলটাই হচ্ছে এই যে পাশে গ্রাফিক্যাল ভিউ দেখতে পাচ্ছেন, এটা আমাদের কি হেল্প করে? এটা ওভারকাম দা ভেরিয়েবিলিটি অ্যাবস্ট্রাকশন, মানে ভেরিয়েবিলিটি কাজটা করার সহজসাধ্য করে তোলে একটা মডেল। কারণ আপনারা দেখবেন যখন আমরা একটা কম্পিউটার সিস্টেম তৈরি করি অথবা একটা ওয়েবসাইট তৈরি করি অথবা কোনো সফটওয়্যার তৈরি করি, আমরা কিন্তু ডিরেক্টলি কোডে চলে যায় না, আমরা প্রথমে তার আর্কিটেকচার বানাই। যারা আপনারা সফটওয়্যার ফার্মে জব করেন তারা জানেন, তাদের আর্কিটেকচার তৈরি করা হয়। তারপর তাদের কি হয়, বিভিন্ন ধরনের কোড সিগমেন্ট কে কি করবে এগুলো ভাগ করে দেওয়া হয়। তারপর তাদের একটা মডেল তৈরি করা হয় যে কি সিস্টেমে আমি কাজটা আগাবো, তাদের ডাটাবেস কমপ্লিট করা হয়, এভাবে পার্ট তারপর কোডে আমাদের হাত দিতে হয়, তাই না? তেমনই এর একটা ডিস্ট্রিবিউটেড প্রসেসিং সিস্টেমের একটা মডেল অনুসরণ করতে হয়। বলছে এটা প্রিজার্ভ দ্য এসেনশিয়াল ফিচারগুলোকে প্রিজার্ভ করে রাখে, বাট কিন্তু আমাদের যে ইমপ্লিমেন্টেশন গুলো রয়েছে এগুলো হাইড করে রাখে। আমাদের মডেলটার সিস্টেমটা এরকম, মানে কি প্রিজার্ভ করে? এসেনশিয়াল ফিচারগুলো, মানে আমরা যে একটা মডেল বানাবো অথবা আমরা যে একটা ডিস্ট্রিবিউটেড প্রসেসিং সিস্টেম বানাবো, এই সিস্টেমের কি দেখতে পাই? আমরা তার অ্যাপ্লিকেশনটা দেখতে পাই, কিন্তু ইন্টারনালি যে ইমপ্লিমেন্টেশনের মানে কোডটা, এই ইমপ্লিমেন্টেশনের যে ডিটেইল মানে ওর ওই সফটওয়্যারের আন্ডারে ভিতরে কি কোড করা আছে এগুলো কিন্তু সব হাইড অবস্থায় থাকে, তাই না? এই টোটাল প্রসেসটাকে আমরা মডেল বলতেছি। মডেল কিভাবে কাজ করে? মনে করেন যে বিভিন্ন ধরনের হার্ডওয়্যার থাকবে, ওই হার্ডওয়্যার গুলোর সাথে সফটওয়্যার একটা কানেক্ট দিতে হয়, এখানে অনেকগুলো অ্যালগরিদম আমরা ইউজ করতে পারি, সব ইউজ করে ফুল যে একটা প্রসেসিং সিস্টেম আমরা বানাই, এটাই হচ্ছে আমাদের মডেল। ওকে, তো এই মডেলটা এই গ্রাফিক্যাল ভিউ এর মতো কিছুটা হয়। ক্লিয়ার? তাহলে মডেল কি করতেছে? আমাদের ভেরিয়েবিলিটি অ্যাবস্ট্রাকশন গুলো ওভারকাম করার ট্রাই করতেছে, এবং এটা এসেনশিয়াল যেসব ফিচার গুলো এগুলো সব প্রিজার্ভ করে রাখে, এবং আমাদের যে ইমপ্লিমেন্টেশন ডিটেইল মানে আমাদের যে কোডের বিষয়টা, আমাদের যে ডাটাবেজের বিষয়টা, কিভাবে কোয়ারি গুলো আমরা করছি এগুলো হাইড করে রাখে। আমাদের মডেলের মূল বিষয় হচ্ছে এটা। ক্লিয়ার? এটা নিয়ে অত ঘাবড়ানোর কিছু নেই, একটু খালি ধারণা রাখেন। ওকে, দেন আমাদের যে মডেলগুলো আছে ডিস্ট্রিবিউটেড প্রসেসিং সিস্টেমের অনেকগুলো মডেল আছে। ফিজিক্যাল মডেল কাজ করে, আর্কিটেকচারাল মডেল কাজ করে, ফান্ডামেন্টাল মডেল কাজ করে। তো এগুলোর হালকা পাতলা একটু ধারণা রাখবেন। ফিজিক্যাল মডেল কোনটা? মানে ফিজিক্যাল মডেল হচ্ছে আমাদের হার্ডওয়্যারের যে কম্পিটিশন গুলো, মানে আমরা যদি একটা হোম অটোমেশন সিস্টেম বানাইতে যাই, হোম অটোমেশন সিস্টেম বলতে একটা লাইট আমরা অ্যান্ড্রয়েড ফোনের মাধ্যমে কন্ট্রোল করব, একটা ফ্যান অ্যান্ড্রয়েড ফোনের মাধ্যমে কন্ট্রোল করব। তাই অ্যান্ড্রয়েড ফোনের মাধ্যমে যে কোড কন্ট্রোল করব, এখানে যে সিগন্যালটা পাঠায়, এই সিগন্যালটার জন্য অবশ্যই একটা সেন্সরের প্রয়োজন হয়। তাহলে এই যে সেন্সরটা কি? একটা হার্ডওয়্যার কনসেপ্ট। তাহলে এই সেন্সরটাকে কন্ট্রোল করবে কে? মাইক্রোপ্রসেসরে আমরা কোড যে লোড দিব ওই কোডটাই কন্ট্রোল করবে। এই যে হার্ডওয়্যার গুলো যে সেন্সরের সাথে কানেক্টেড, এই লেভেলগুলো বা এই মডেলগুলোকে বলা হয় ফিজিক্যাল মডেল। মানে হার্ডওয়্যার থাকবে ফিজিক্যাল মডেলে, হার্ডওয়্যারের সাথে একটা
কোনো একটা জিনিসের কমিউনিকেট করার প্রসেস হচ্ছে আমাদের সবগুলোই কি বলবো আমরা ফিজিক্যাল মডেল। আর্কিটেকচারাল মডেলে কি হয়, ডিসক্রাইব একটা সিস্টেম ডিসক্রাইব করবে ইন টার্ম অফ কম্পিটিশনাল এন্ড কমিউনিকেশনাল টাস্ক। আমাদের যে কম্পিটিশন এবং কমিউনিকেশনাল টাস্ক রয়েছে এই সিস্টেমগুলোকে ডিসক্রাইব করে আর্কিটেকচারাল মডেল। ওই যে আমি যে বললাম যে আমরা একটা ডাটাবেস কিভাবে ক্রিয়েট করব, টোটাল একটা সফটওয়্যার কিভাবে কাজ করবে ওর জন্য যে আলাদা আর্কিটেকচার বানানো, ওইটা দেখে ও আর্কিটেকচার দেখে যারা ডেভেলপার আছে ওরা বুঝে ফেলে আমাকে কখন কোনটা করতে হবে। তাহলে এ কি করছে, একটা কমিউনিকেশন টাস্ক এবং কম্পিটিশনাল টাস্ক পারফর্ম করতেছে, যেটা ডেভেলপার দেখে বুঝতে পারে। এটা হচ্ছে আর্কিটেকচারাল মডেল। আর হচ্ছে ফান্ডামেন্টাল মডেল হচ্ছে abstract perspective in order to study the individual issue of the distributed system. এই মডেলগুলোকে আবার অনেকগুলো ভাগ করা হয়েছে, যেরকম সিকিউরিটি মডেল, ইন্টারেকশন মডেল, ফেইলার মডেল। মানে আমাদের টোটাল যখন সফটওয়্যারটা আমরা বানাই নিব বা ডিস্ট্রিবিউটেড সিস্টেম একটা বানাবো, ওর ভিতরে অবশ্যই আর্কিটেকচার থাকবে। ওই আর্কিটেকচারগুলো বিভিন্ন ধরনের অ্যালগরিদমের সমন্বয়ে গঠিত। এখন সেটা ফুল কাজ করবে। এখন কাজ করার পর ইউজার যেটা দেখবে যে এ আমাকে ভালো সিকিউরিটি প্রোভাইড করতেছে কিনা। এখানে কি হিউজ নাম্বারস অফ ইউজার যখন এখানে প্রবেশ করবে সে কি কোনো ধরনের ফেইল অথবা কোনো ধরনের ফিচারের প্রবলেম হচ্ছে কিনা, এই যে এগুলো দেখা, এগুলো চেক করা, এই মডেলটা হচ্ছে আমাদের ফান্ডামেন্টাল মডেল। তাহলে আমাদের যে কোনো ডিস্ট্রিবিউটেড প্রসেসিং সিস্টেম যে আমরা যখন তৈরি করব এই তিনটা মডেল অবশ্যই কাজ করে, ফিজিক্যাল মডেল, আর্কিটেকচারাল মডেল আর ফান্ডামেন্টাল মডেল। এই মডেলগুলো অত বেশি ইম্পর্টেন্ট না, জাস্ট একটু খালি দেখে রাখবেন, ক্লিয়ার? এগুলো দরকার নাই। ওই আমি যে বললাম আর্কিটেকচার আর ফিজিক্যাল মডেল, ওরে এখানে একটু ডিটেলস আলোচনা করা আছে, এগুলো একটু আপনারা দেখে নেবেন। আর কমিউনিকেশন মডেলের কথা যদি বলি, ডিস্ট্রিবিউটেড প্রসেসিং সিস্টেম যে কমিউনিকেশন করে, কমিউনিকেশন সিস্টেমের কথা যদি বলি, এগুলো অনেকগুলো আবার মডেল আছে। পিয়ার টু পিয়ার মডেল, যেরকম পিয়ার টু পিয়ার মডেল বলতে বোঝায় যে প্রোডিউসার আর কাস্টমারের মধ্যে যে সম্পর্ক, তাদের মধ্যে একটা কি পিয়ার টু পিয়ার একটা মডেল কাজ করে কমিউনিকেশনের ক্ষেত্রে। এগুলো হচ্ছে নন টেকনিক্যাল কথাবার্তা, এর আগেরগুলো ছিল টেকনিক্যাল। যেরকম মনে করেন আমি একটা অ্যান্ড্রয়েড ফোনের মাধ্যমে দারাজ থেকে একটা প্রোডাক্ট কিনবো, তাহলে দারাজ হচ্ছে আমাদের বিজনেস অর্গানাইজেশন, কাস্টমার তাদের একটা অ্যাপস ইউজ করে, ওয়েবসাইট ইউজ করে প্রোডাক্টটা কিনতেছে, এটা হচ্ছে পিয়ার টু পিয়ার, দারাজের কাছে কিনতেছে। অথবা এটা আপনি ধরতে পারেন বিক্রয়.com, বিক্রয়.com এ একজন কাস্টমার কোনো কিছু পোস্ট করে থাকে, তার কিছু যদি বিক্রি করে ওগুলো দিয়ে দিবে, লোড করবে, অন্যজন কাস্টমার সেটা দেখে কাস্টমারের কাছে আবার প্রোডাক্টটা কিনে। এই যে কাস্টমার টু কাস্টমার, এটাই হচ্ছে পিয়ার টু পিয়ার মডেল। ওকে, তারপর এখানে এই যে সেন্ট্রাল কোঅর্ডিনেটর মডেল আছে, ডিস্ট্রিবিউটেড কনজাম্পশন মডেল, ক্লায়েন্ট সার্ভার মডেল, জাস্ট একটু এখানে স্টাডি করে নেবেন, এগুলো বেশি ইম্পর্টেন্ট না। ওকে, ওই জন্য আমি অত বুঝাচ্ছিও না, পিয়ার টু পিয়ারটা ইম্পর্টেন্ট ছিল ওটা বুঝাইছি। ওকে, এখন যাই আমরা একটা প্রসেস ফুল লাইফ সাইকেলটা দেখবো, একটা প্রসেস কিভাবে কাজ করে, কিভাবে কি করে, এগুলো একটু দেখবো। সাপোজ মনে করি বি নামে একজন ক্লায়েন্ট আছে, এই বি নামের ক্লায়েন্ট আমাদের ডিস্ট্রিবিউটেড সিস্টেমে ও একটা মেসেজ, এম বলতে একটা মেসেজ আমার এর কাছে পাঠাইলো। ওকে, বি কাস্টমার এর কাছে পাঠাইলো, তখন এ কাস্টমারের মূল কাজ কি হবে, এ কাস্টমার যখন ওই ডাটা সেটটা এ কাস্টমার যখন রিসিভ করবে, সে রিসিভ করলো কিনা এর জন্য বি কাস্টমারকে অবশ্যই একটা অ্যাকনোলেজমেন্ট পাঠাইতে হবে। বি তখন বুঝবে হ্যাঁ আমার ডাটা সেটটা এ রিসিভ করছে। সাপোজ মনে করি এ বি ডাটা সেট রিসিভ করলো, করার পর এ আবার বি কে অ্যাকনোলেজমেন্ট পাঠাইলো যে আমি রিসিভ করছি। দেন এ কি করবে, এই যে রিসিভ করলো এর বিনিময়ে অ্যাকনোলেজমেন্ট পাঠাইলো, এটা হচ্ছে প্যাডিট করা, যে আমি মেসেজটা প্যাডিট করতে পারছি, হ্যাঁ মেসেজটা পাইছি। ওকে, যদি মেসেজটা ট্রু হয়, মানে সে যদি পায় মেসেজটা, সে তখন কি করবে, আরো অনেক অসংখ্য ক্লায়েন্ট থাকে তার সাথে, সি থাকে, ডি থাকে, ই থাকে, তো এই ক্লায়েন্ট গুলোকে সে আবার ডাটা সেট গুলোকে কন্টিনিউয়াসলি পাঠাই দিবে। যখন পাঠাই দিবে তাহলে এ আর সি এর মধ্যে তখন কি হয়ে গেল, একটা কমিউনিকেশন তৈরি হইলো, আবার এ বি এর মধ্যে কি হলো, একটা কমিউনিকেশন তৈরি হইলো। কিন্তু যেই পাঠাবে, যে রিসিভ করবে, সেই রিসিভের আন্ডারে তাকে একটা অ্যাকনোলেজমেন্ট পাঠাবে। ওই অ্যাকনোলেজমেন্ট যে সেন্ডার যে অ্যাকনোলেজমেন্ট পেয়ে সে বুঝতে পারে হ্যাঁ রিসিভারের কাছে যে আমি ডাটাটা পাঠাইছি ওটা সুন্দরভাবে পৌঁছাইছে। ওকে, এই টোটাল প্রসেসটা এখানে ইংলিশ থেকে বলা আছে, আপনারা একটু দেখে নেবেন। এই প্রসেসটা পরীক্ষা অনেক আসে, যে লাইফ অফ প্রসেস, একটা প্রসেসের লাইফ সাইকেলটা কেমন হয়, কিভাবে সে ইন্টারনালি কাজ করে, কাজ করার পর ডিস্ট্রিবিউটেড প্রসেসিং সিস্টেমে কিভাবে কমিউনিকেশন গুলো ডেভেলপ করে একটা ক্লায়েন্ট, একটা সেন্ডার, একটা রিসিভারের মধ্যে। ওকে, এই প্রসেসটা একটু দেখবেন। দেন আমাদের আজকে ইম্পর্টেন্ট যেটা টপিক, যে আমরা যে কমিউনিকেশন গুলো করি,
আমরা কমিউনিকেশন করি দুই ভাবে, একটা হচ্ছে মেসেজ পাসিং এর মাধ্যমে কমিউনিকেশন গুলো করি, আর একটা শেয়ার মেমোরি ইউজ করে কমিউনিকেশন গুলো করি। তো আমরা যদি মেসেজ পাসিং এর মাধ্যমে যদি বলি এই মডেলটা কিভাবে কাজ করে, বলেছে এটা অ্যালাউ মাল্টিপল প্রসেস অ্যালাউ করে টু রিড এন্ড রাইট ডাটা টু দ্য মেসেজ কিউ উইদাউট বিং কানেক্টেড টু ইচ আদার। পরস্পরের সাথে কোনো কানেক্টেড ছাড়াই এটা মেসেজ কিউ থেকে রিড রাইট করতে পারে। রিড রাইট করার জন্য এখানে মাল্টিপল প্রসেসরের প্রয়োজন হয়, মাল্টিপল প্রসেস থাকে। সাপোজ মনে করি গ্রাফিক্যাল ভিউতে একটু তাকায়, আমার এটা প্রসেস 1, এটা প্রসেস 2, একটা মেসেজ কিউ থাকে। এই মেসেজ কিউ এর মধ্যে আমার সকল ডাটাগুলো স্টোর করা থাকে। ওকে, দেন এই মেসেজ কিউতে যে ডাটাগুলো থাকে ও আবার এই ডাটাগুলো সুন্দর করে মেমোরিতে ব্লক আকারে ওই ডাটা সেটগুলো সে লোড করে রাখে। তখন যেই প্রসেস যে ডাটাটার প্রয়োজন হয় সে সেই মেমোরির ব্লকটাকে কি করে, ব্লকে যায়, ব্লকে একটা সিগন্যাল পাঠায়, পাঠার পর বলে যে আপনি আমাকে এই ডাটা সেটটা দেন। তখন ওই মেমোরি ওই ব্লকটা এর সাথে শেয়ার করে, যখন শেয়ার করে এই প্রসেসটা পারফর্ম করতে পারে। যদি এই সিস্টেমে কাজ করে আমাদের কম্পিউটার সিস্টেমে, ওইটাকে আমরা বলবো মেসেজ পাসিং প্রসেস কমিউনিকেশন মডেল। মেসেজ পাসিং প্রসেস কমিউনিকেশন মডেলে মাল্টিপল প্রসেস থাকবে, একটা মেমোরি কিউ থাকবে, এই মেমোরি কিউ গুলো মাল্টিপল মেমোরির মধ্যে আবার ব্লক আকারে লোড করা থাকবে। যেই প্রসেস যেই মেমোরি থেকে কোনো দরকার সেই মেমোরিতে সিগন্যাল পাঠাবে, ডাটা নিয়ে সে প্রসেস পারফর্ম করে টাস্ক ফুলফিল করবে। এই প্রসেসটাকে বলা হয় মেসেজ পাসিং প্রসেস কমিউনিকেশন মডেল। যদি আমি বলি শেয়ার্ড, তাহলে শেয়ার্ডের কাজ কি? শেয়ার্ডের কাজ হচ্ছে স্যার ওইটা স্যার মাল্টিপল, কি হতে পারে এখানে মাল্টিপল প্রসেস, হ্যাঁ বলতেছি, এখানে মাল্টিপল প্রসেস থাকতে পারে। ওকে, মাল্টিপল প্রসেস থাকে কিন্তু ও সিঙ্গেল মেমোরি শেয়ার করে। মনে করে একটা হিউজ বড় একটা মেমোরি আছে, যেই প্রসেস ওই মেমোরিতেই সবকিছু আছে, কোনো একটা প্রসেস যদি পারফর্ম করাতে চায় ওই মেমোরিটা একটাই মেমোরি থাকে এখানে, ওই মেমোরিটা থেকে ডাটা সেট নিয়ে সে তার টাস্ক পারফর্ম করে থাকে। আবার যদি অন্য একটা প্রসেস আসে, ওই প্রসেস আবার ওই মেমোরি থেকে ডাটা নিয়ে কাজ পারফর্ম করে। আদার যদি অন্য প্রসেস আসে ওই মেমোরি থেকে ডাটা নিয়ে সে কাজ পারফর্ম করে। তাহলে কি এই যেহেতু মেমোরি একটা, তাহলে প্রত্যেকটা প্রসেস যে ওই মেমোরিটা কি করতেছে, শেয়ার করতেছে, তাই না? এই জন্য এই প্রসেসটাকে বলতেছে শেয়ার্ড প্রসেস কমিউনিকেশন মডেল। এটা আমাদের কম্পিউটার সিস্টেমটার এক্সাম্পল ধরতে পারেন শেয়ার্ড মেমোরি কমিউনিকেশন মডেল, কারণ আমাদের এখানে হার্ড ডিস্ক একটাই থাকে, প্রতিটা প্রসেস ও হার্ড ডিস্ক থেকে ডাটা সেট নিয়ে কাজ করতে পারে। ওকে, কিন্তু আপনারা একটু যদি এই যে বলেন মেমোরি প্রসেস কমিউনিকেশন সিস্টেম, এটা যদি বলেন যে আমরা যে আমাদের যে বিভিন্ন ধরনের গুগল, আমাদের যে ফেসবুক এগুলো রয়েছে, এগুলোর কিন্তু হিউজ নাম্বারস অফ প্রসেস থাকে আলাদা আলাদা, এবং ওখানে কিন্তু মেমোরি একটা থাকে না, মেমোরি কিন্তু শেয়ার একটাই যে করে বিষয়টা একদম না, ওখানে হিউজ নাম্বারস অফ মেমোরি থাকে। ওই মেমোরিতে গুলো যেটা ও নির্দেশনা দিছে ওখানে ওই টাইপের ডাটা সেট গুলো ওই মেমোরিতে যায় লোড হয়, তখন আপনারা এই এক্সাম্পলটা ওইটা ধরতে পারেন। ওকে, কিন্তু ফেসবুক যে ফুল ডিস্ট্রিবিউটেড প্রসেসিং সিস্টেমের যে এই প্রসেসে কাজগুলোর বিষয়টা এমন না, একটা ধারণা করে নিতে পারে যে এভাবে কাজগুলো হয়। যেরকম আমরা হোম অটোমেশন সিস্টেম যদি রাসবেরি পাই দিয়ে কন্ট্রোল করি, তাহলে রাসবেরি পাইয়ে কিন্তু আমরা 2-3টা মেমোরি দিতে পারি। এখন যেই মেমোরিতে একটা মাইক্রোপ্রসেসর কোড ওই মেমোরিতে যদি লোড করা থাকে, তাহলে ওই মেমোরি ওই ধরনের কাজগুলো করবে। পরে আবার অন্য একটা মেমোরিতে আমি অন্য একটা কোড দিব, ওই মেমোরি কাজ করবে। তাহলে কি এখানে কিন্তু আলাদা আলাদা মেমোরি আছে। মাল্টিপল প্রসেস যখন চলে আসে তখন যেই মেমোরিতে ডাটা থাকে ও ওই মেমোরিতে নিয়ে কাজ করে, ডাটাগুলোকে নিয়ে তখন কি করে তার অপারেশন পারফর্ম করে। এই টোটাল প্রসেসটাকে আমরা মেসেজ পাসিং প্রসেস কমিউনিকেশন মডেল বলতে পারি। ওকে, এই প্রসেসগুলো কিভাবে কাজ করে এখানে সুন্দর করে বলা আছে ইংলিশে, আপনারা একটু বাসায় সুন্দর করে দেখবেন। ওকে, এই ছিল মোটামুটি আজকের একটা ছোট্ট লেকচার। তো আমি একটু রিভিউ দিই যে কমিউনিকেশন সিস্টেম কি। কমিউনিকেশন জানেন আপনারা যে এইখানে দুইটা প্রসেস কাজ করে, একটা সিনক্রোনাস আর একটা হচ্ছে এসিনক্রোনাস কমিউনিকেশন মডেল। সিনক্রোনাস কমিউনিকেশন মডেলে ডাটাগুলো বিট ওয়াইজ পাঠায়, এবং বিট বলতে 1 বাইট করে ডাটাগুলো পাঠায়, এগুলো ফ্রেম করে পাঠায়। আর এসিনক্রোনাস কমিউনিকেশনের মধ্যে ডাটাগুলো বিট আকারেই পাঠায়, কিন্তু এর বিটের যেই মানে ইয়াটা হয়, ফ্রেমের সাইজটা, এটা হচ্ছে 10 বিট ফ্রেমের সাইজটা হয়, এবং এদের মধ্যে প্রতিটা ফ্রেমের একটা ফ্রেম থেকে অন্য ফ্রেমের গ্যাপিং যে থাকে, এই গ্যাপিং এর ফলেই এখান থেকে ডাটা ট্রান্সফার করা একটু মানে টাইম বেশি লাগে। ওকে, অত বেশি ফাস্টার না।
ওকে, কিন্তু বর্তমান টেকনোলজি এতই পরিমাণে হাই কাজ করে, এগুলো সবই ফাস্টার হয়ে গেছে। তাদের মধ্যে একটু পার্থক্যগুলো আপনারা একটু দেখবেন। একটু এটা হচ্ছে মডেল, আমাদের ডিস্ট্রিবিউটেড প্রসেসিং সিস্টেমে মডেল বলতে আসলে আমাদের একটা ডিস্ট্রিবিউটেড প্রসেসিং সিস্টেম বানাইতে গেলে কোন জিনিসগুলো দরকার হয় এবং কোন ধাপে কাজ করে। যদি হার্ডওয়্যার থাকে, এখানে একটা হার্ডওয়্যার পার্ট থাকে, হার্ডওয়্যার পার্টগুলোকে ইমপ্লিমেন্ট করার জন্য সফটওয়্যার প্রয়োজন হয়, ওই সফটওয়্যারগুলো আবার বিভিন্ন ধরনের অ্যালগোরিদম ইমপ্লিমেন্ট করতে হয়, তারপর করতে হয়। এই হচ্ছে টোটাল একটা হালকা পাতলা মডেল। ওকে, তো আমাদের এই মডেলগুলো ডিস্ট্রিবিউটেড প্রসেসিং এর এই মডেলটা থাকে মাঝখানে বলতে এ আমাদেরকে আর্কিটেকচার একটা পার্ট দেয়, এ আমাদের একটা ফিজিক্যাল পার্ট দেয়, এ হচ্ছে একটা আমাকে ফান্ডামেন্টাল পার্ট দেয়। ওকে, এই ফিজিক্যাল পার্ট এগুলোর এখানে ডিসক্রিপশন ছোটখাটো বলা আছে, এগুলো একটু দেখে নেবেন। আর প্রসেসের লাইফ সাইকেলটা অনেক সুন্দরভাবে একটু পড়বেন। আর মেসেজ পাসিং প্রসেস কমিউনিকেশন মডেলটা কি, কিভাবে কাজ করে, এতটুকু ভাইবা বোর্ডে মোটামুটি এগুলো আপনাদের ধরা হয়। ওকে, আর এগুলো যদি পরীক্ষা আসে এখান থেকে জাস্ট তুলে দিবেন, আর কিছু না। ওকে, আর কোনো কোশ্চেন আছে আপনাদের? না স্যার। নেই স্যার। জিনিসগুলো বুঝছেন আপনারা? মোটামুটি যতটুকু বুঝাইতে চাইছি এগুলো তো বুঝছেন? জি স্যার, জি। ওকে, থ্যাংক ইউ। এখন বলেন যে কি ক্লাসের কোনো প্রবলেম আছে আপনাদের? ফ্রিলি বলবেন আমাকে। হ্যাঁ, আপনাদের একটা জিনিস ক্লিয়ার করি আগে, যে আসলে ক্লাস 1 ঘন্টা 20 মিনিট বা 2 ঘন্টা, আপনাদের 2 ঘন্টার ক্লাস আমি যদি ভার্সিটিতেও আপনাদের পড়াইতাম, আমি এইভাবে একটা স্লাইড পড়াই প্রতিদিন। হ্যাঁ, ওই ক্লাসে গিয়ে বাকি সময়টা আপনাদের একটু মোটিভেটেড কথাবার্তা বলি, পরের সময়টা একটু আপনাদের জব সেক্টর নিয়ে কথা বলে আপনাদের সাথে গল্প করে আমি বের হয়ে আসি। আর যতটুকু ক্লাস টাইম, এই ক্লাস টাইমে এত ক্লাস নিলে এমনি বই শেষ করে দেওয়া যাবে, সম্পূর্ণ বই শেষ করে দেওয়া যাবে, কোনো প্রবলেম নাই, তাই না? তো আমরা একটু একটু করে পড়ি এবং যে জিনিসটা পড়বো বুঝে পড়বো, যেন ওই জিনিসটা সম্পর্কে কোনো কেউ কোশ্চেন করলে আমরা উত্তর দিতে পারি। আর আমি ডিস্ট্রিবিউটেড প্রসেসিং সিস্টেম, এটা ফুল একটা থিওরিটিক্যাল সাবজেক্ট। তাও আমি এখান থেকে যেগুলো ভালো ভালো আপনাদের সিলেবাসের মধ্যে যেগুলো ভালো ভালো টপিক, ওগুলো আমি পড়াই, যেগুলো ইন্টারেস্টিং টপিক এবং যেগুলো আপনাদের জব সেক্টরে কাজে লাগবে, ওগুলো আমি মোটামুটি আপনাদের স্টাডি করার ট্রাই করি। ওকে, হ্যাঁ, বলেন দেখি এখন কে কি বলতে যাচ্ছিলেন? আপনাদের আমি 40 থেকে 1 ঘন্টা ক্লাস নিই, এর বেশি নিই না। হ্যাঁ, তারপরে আপনাদের প্রসেসর মেমরি সম্পর্কে আরেকটু বলবেন? প্রসেসর মেমরি কিভাবে কাজ করতেছে? কোথায়? এই যে শেয়ার্ডে, এই যে এখানে। হ্যালো, জি স্যার, জি স্যার। আচ্ছা শুনেন, এখানে অনেকগুলো টাস্ক পারফর্ম করে না। প্রসেস কি? প্রসেস হচ্ছে, মনে করেন আপনি একটা কাজ দিলেন, আমি একটা কাজ দিলাম, হিট করতেছি বারবার, মেমোরি এগুলো কি করছে, অপারেশন গুলো পারফর্ম করতেছে, তাই না? এটাই তো প্রসেস। মেমোরিতে এরকম তো অসংখ্য প্রসেস আসে। সেই যে প্রসেস গুলো যে আসার পর সেই যে টাস্কটা মেমোরি মানে সিপিইউ যে সেই টাস্ক গুলো পারফর্ম করে, তো সেই টাস্ক গুলো পারফর্ম করার জন্য সে ডাটা কই থেকে পায়? অবশ্যই মেমোরি থেকে পাবে। এখন মেমোরি থেকে পাবে, তো এখানে মেমোরিটাকে বলতেছে মেসেজ কিউ। মেসেজ কিউ বলতে বোঝাচ্ছে আমাদের যে সকল মেসেজগুলো আসে, এই মেসেজগুলো একটা কিউতে লোড হয়। আমরা যে মেসেজগুলো যে পাঠাই, এগুলো মেসেজগুলো কি হয়, একটা কিউতে লোড হয়। কিউ বলতে এটা একটা মেমোরি বলতে পারে। ওখানে বালতির ভিতরে যেরকম আমরা কাপড় লোড দিই একটার পর একটা, ওভাবে ডাটা সেটগুলো লোড হয়। এখন একটা প্রসেস আসলো, ইনস্ট্রাকশন বা সিগন্যাল আসলো, ওর কাজ দুইটা সংখ্যা যোগ করা। ও কি করবে, এ আর বি মনে করেন যোগ করতেছে, তাহলে এ আর বি ভ্যালুটা কই পাবে? মেমোরিতে পাবে, মানে মেসেজ কিউতে পাবে। ওই মেসেজের ভিতরেই তো ডাটাগুলো লোড হয়ে আছে, মেসেজ মানে এখানে ডাটা। তাহলে সেখান থেকে কি করে, কিউ থেকে হিট করে ও ডাটাগুলোকে নিয়ে আসবে, এ বি এর মান নিয়ে আসবে, এ বি এর মান নিয়ে আসে, দুইটা এ বি এর মান যোগ করে অপারেশনটা পারফর্ম করবে। এর মধ্যে আরেকটা প্রসেস চলে আসলো, ওর কাজ হচ্ছে দুইটা সংখ্যা গুণ করা। এখন এ আর বি এর ভ্যালু যেখান থেকে, যেই মেমোরি থেকে নিচে এর আগের প্রসেসটা, ওই মেমোরিতে এ আর বি এর ভ্যালু নাও থাকতে পারে, অন্য জায়গায় তো অন্য মেমোরিতে থাকতে পারে, তাই না? যদি সেখান থেকে থাকে, ওই প্রসেস ওই মেমোরি থেকে ডাটাগুলো নিয়ে আবার অপারেশন পারফর্ম করবে। এই কাজটা করে এই যে মেসেজ পাসিং কমিউনিকেশন মডেল, যেটা আপনি দেখতে পাচ্ছেন। কিন্তু যদি এরকম হয়, একটা মেমোরি থাকবে, অনেকগুলো প্রসেস, হিউজ নাম্বারস অফ প্রসেস, যতগুলো প্রসেস আসবে ওই মেমোরি থেকে ডাটা সেট নিয়ে কাজ করবে। তাহলে এটা কি হচ্ছে, প্রসেসগুলো মেমোরি শেয়ার করতেছে, একটাই মেমোরি যেহেতু ওই মেমোরিটাকে নিয়ে কাজ করতেছে। এই প্রসেসটা হচ্ছে আমাদের শেয়ার্ড প্রসেস মেমোরি কমিউনিকেশন মডেল। এগুলো অত মানে আংফাং চিন্তা করতে চান না, জাস্ট রিল্যাক্স, ঠান্ডা মাথায় একটু চিন্তা করেন, এরকম কাজ স্যার।
এত কিছু চিন্তা করতে গেলে মনে করেন যে আবার বুঝবেন না অনেক কিছু, যে মা কম্পিউটার সিস্টেম তো এমনি কাজ করে না অমনে কাজ করে, তখন আবার প্রবলেম আছে। হ্যাঁ, হালকা পাতলা একটু বুঝে রাখেন যে কি বুঝাচ্ছি আমি। কারণ একটা ফেসবুক, আপনি facebook.com ঢুকে যাচ্ছেন, কিন্তু আসলে facebook.com এ যে আপনার নোটিফিকেশন গুলো আসে, কে কোন ছবি লোড দিল, এত হিউজ নাম্বার অফ একটা মেমোরিতে থাকে, ওই থাকে। এর যদি ইন্টারনাল জিনিসগুলো দেখতে চান তাহলে বিষয়গুলো আরো ক্লিয়ার হয়, তাই না? বিষয়গুলো ওরকমই কিছুটা। ওকে, এতটুকু বুঝছেন তো হালকা পাতলা? আপনাদের শেয়ারকে একটু শেয়ার কথা বলেন আমার সাথে, ক্লাস রিপ্রেজেন্টেটিভ। জি স্যার। হ্যাঁ, বুঝা গেছে তাইলে। আর ক্লাস নিয়ে কোনো প্রবলেম আছে আপনাদের? না স্যার। আচ্ছা, তো আজকে শেষ করব আমি। আপনাদের ক্লাসের ভিডিও অলরেডি গত ভিডিওটা পোস্ট করা হয়েছে, আজকে আমি পোস্ট করে দিব। ওকে, আপনারা সবাই পরবর্তী ক্লাসের জন্য রেডি হন। হ্যাঁ, আর আমি তো আপনাদের মিড টার্মের আগে কোর্সিন এগুলো সব বিষয়ে একদিন ক্লাস নিয়ে আলোচনা করে দিব, ভাইভাতে কি ধরবো এগুলো সব বলে দিব। ইনশাল্লাহ ভাইবা ক্লাস অনেক ভালো হবে এবং কি রেজাল্টও ইনশাল্লাহ ভালো হবে, কোনো প্রবলেম নেই। ওকে, আপনারা জাস্ট খালি একটু প্রতিটা কন্টেন্ট সম্পর্কে যেগুলো পড়াচ্ছি এগুলো থেকে একটা নলেজ রাখার ট্রাই করবেন। জি স্যার। ওকে, থ্যাংক ইউ। স্যার বলেন। স্যার এই যে অ্যাটেন্ডেন্সের ইয়েটা স্যার আপনাকে কিভাবে দিব? ফেসবুকে? অ্যাটেন্ডেন্স আমাকে আপনাদের ওই যে গ্রুপে একটু ডেট দিয়ে অথবা আমাকে পার্সোনালি মেসেজ করে ডেট দিয়ে দিন। স্যার স্ক্রিনশট গুলো দিব না লিখে দিব? একটু লিখে দিলে ভালো হয়, তাহলে আমি ডিরেক্টলি টুকে নেব, কারণ আপনাদেরকে নাম্বারিং করে ফেলি। হ্যাঁ, এই যে যারা আপনার আমি যখন প্রশ্ন করি, যারা অ্যানসার দেন, এই নাম্বারিং গুলোকে আমি করতেই আছি কন্টিনিউয়াসলি। হ্যাঁ, কারণ অনলাইনে ওই শুধু ওই পরীক্ষা ওই ভাইবা দিয়ে নাম্বারিং করে বোঝা যায় না। হ্যাঁ, এই জন্য একটু জাস্ট সবাই অ্যালার্ট থাকবেন। ওকে, থ্যাংক ইউ, ভালো থাকেন সবাই।